এরপর বাড়ির খোঁজ করতে করতে একটা বাড়ির সন্ধান পেলাম। বাইরে থেকে দেখলে মনে হবে আদিকালের বদ্যি বুড়ি দাঁড়িয়ে আছে। আপনি ওই বাড়িতে যাবেননি বাবু, ওখানে ডাইনি আছে, ডাইনি, ও পুরুষ মানুষদের ছাড়ে না। হঠাৎ এটা কিসের আওয়াজ মনে হলো ঘুঙুরের। হঠাৎ আচমকা আমার ঘুমটা গেল ভেঙে। বাইরে থেকে শিয়ালের আওয়াজ ভেসে আসছে। হ্যারিকেনের হালকা আলোয় বোঝা যাচ্ছে সেটা একটা নারী মূর্তি। হঠাৎ আমার মনে হলো আমি দরজা বন্ধ করে শুয়েছিলাম, তাহলে এটা কে দাঁড়িয়ে আমার পাশে? এরপর আমি বৃদ্ধের সাথে ঘরের ভেতরে যেতেই বৃদ্ধ বললেন, বাবু, এই বাড়িতে আগে যারা ছিল সবাইকে আমি দেখেছিলাম। যখন তারা বাড়ি নিতে এসেছিল সবাই ছিল সুদর্শন যুবক আপনার মতোই, কিন্তু ধীরে ধীরে তাদের চেহারা এমন ভাবে বদলে গেছিল তা বলে বোঝানো যাবে না। এরপর তারা আর কেউ জ্যান্ত এই বাড়ি থেকে বেরোয়নি, সবাই বেরিয়েছে কিন্তু মৃত। তাই বাবু বলছি, আপনি চলে যান। আপনি আমার ছেলের বয়সী, আমি চাই না আপনি ওই ডাইনির হাতে মারা যান। আমি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম। তারপর বললাম, দেখুন, প্রথমত আমি কলকাতায় বাড়ি খুঁজে পাইনি। একটা বাড়ি পেয়েছি এত কম টাকায়। এত সহজে আমি ছাড়তে পারবো না এইসব ভুলভাল কথা শুনে। আর পেতনি যদিও বা আসে, আসুক না, একটা মোকাবিলা হয়ে যাবে তার সাথে। এরপর বৃদ্ধ কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর আবার কিছুক্ষণ পর দেখলাম নদীর জলে তারার ঝিকিমিকি। রাত হলো। রাতে আবার কিছু খেয়ে বিছানা করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর পায়ের নুপুরের আওয়াজে ঘুম ভেঙে গেল, কিন্তু কাউকে দেখা গেল না। হঠাৎ হ্যারিকেনের আলোয় দেখলাম একটা মেয়ের ফটো দেওয়ালে ঝুলছে, কিন্তু আমি স্পষ্ট জানি সেখানে কোনো ফটোই ছিল না। তার মানে সেই মেয়েটা আমাকে কিছু বলতে চাইছে। এরপর একটা মেয়েলি আওয়াজ, কি ভাবছে? কেন আমাকে দেখা যাচ্ছে না? আসলে আমায় আপনি দেখতে পাবেন না, কিন্তু আপনি কেন এই বাড়িতে এসেছেন? আমি তার কথায় উত্তর দিলাম না, কিন্তু হ্যারিকেনের আলোয় তার ফটো দেখে আমি মুগ্ধ হলাম। কি আশ্চর্য তার রূপ! হ্যারিকেনের লাল আলো তার চোখ মুখের ওপর পড়ায় তার রূপ ফুটে উঠেছে গোলাপের পাপড়ির মতো। কিন্তু আমার স্পষ্ট মনে আছে গত রাতে দেখা তার ভয়ানক সেই মুখ। আবার মেয়েলি কণ্ঠে আওয়াজ এলো। সে যেন আমার মনের ভাব বুঝতে পেরেছে। সে বলল, ওই জন্যই আমি আপনাকে দেখা দিচ্ছি না। আপনি আবার ভয় পাবেন। গত রাতে আমাকে দেখে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি একটু লজ্জা পেলাম। তারপর বললাম, দেখুন, মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে সামনে যদি অমানসিক মূর্তি চোখে পড়ে যে কেউ ভয় পেয়ে যাবে। আপনি আপনার আসল রূপে দেখা দিন, তাহলে তো আর ভয় পাবো না। এরপর কিছুক্ষণ নিস্তব্ধ, শুধু জানলা থেকে হু হু করে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকছে, আর কোনো আওয়াজ নেই। তারপর হঠাৎ আমার সামনে হাজির হলো ফটোতে থাকা সেই মেয়েটা। এবার তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। একটু আগে তোমাদের কাছে তার যা বর্ণনা দিয়েছিলাম, তার রূপ সেই বর্ণনার থেকে আরো বেশি ফুটে উঠেছে। আমার দিকে তাকিয়ে সে বলল, ওই বাড়িতে একা থাকতে আর ভালো লাগে না, বিশ্বাস করুন। যাই হোক, আজ আসি, আমার যাওয়ার সময় হলো, ভোর হয়ে আসছে তো। তারপর ধীরে ধীরে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। সকাল হলো। আমার অফিস যেতে ভালো লাগছে না। ভাবছি কখন আবার রাত হবে, তাকে আরো একবার দেখতে পাবো। না, বই পড়তে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, শুতে ভালো লাগছে না, কোথাও বেরোতে ভালো লাগছে না। শুধু অপেক্ষায় আছি কখন রাত হবে। আবার দেখতে দেখতে রাত হলো। আজ আর শুলাম না, তার অপেক্ষায় দাঁড়িয়ে আছি জানলার পাশে। সে কখন আসবে? কিছুক্ষণ পর, আমার অপেক্ষা করছিলে?
চমক ভাঙল সেই চেনা আওয়াজে। পিছন ফিরলাম, দেখি সে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি সারাদিন কোথায় থাকেন? আমার ইচ্ছে থাকলেও দেখা দিতে পারবো না। মৃত আত্মা নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারে না। আচ্ছা, আপনি মারা গেলেন কি করে? শুনবেন আপনি? বলুন। আমি রজতকে বিয়ে করি। তারপর আমাকে গ্রাম থেকে নিয়ে রজত কলকাতায় চলে আসে। আমি গ্রামের মেয়ে, কলকাতায় মোটেও আমার ভালো লাগতো না। তাই আমরা নিরিবিলিতে একটা ঘর খুঁজতে থাকি। তারপর এই বাড়িটা আমরা কিনি। গঙ্গার ধারে এত সুন্দর বাড়ি আমার খুব পছন্দ হওয়ায় রজত আমার জন্য বাড়িটা কিনে নেয়। বেশ ভালোই কাটছিল দিনগুলো। কিন্তু একদিন রজত অন্য একটা মেয়েকে নিয়ে আসে এই বাড়িতে। আমি তাকে যখন বারণ করলাম এই বাড়িতে না ঢোকার জন্য, সে বলল আমার বাড়ি নাকি আমি কিনেছি, আমি যাকে ইচ্ছা নিয়ে ঢুকবো। আমি তাকে বললাম, তা বলে তুমি অন্য মেয়েকে নিয়ে এই বাড়িতে ঢুকলে? তুমি জানো না তোমার স্ত্রী আছে? তোমার লজ্জা করলো না? এই, বেশি কথা বলবি না। বেশি কথা বললে মেরে পুঁতে দেব। এখানে কেউ জানতেও পারবে না। পুরো মুডটাই খারাপ করে দিল। বাড়িতে তুই একাই থাক, আমি চলে যাচ্ছি। মেয়েটাকে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। দুদিন পর ও আবার ফিরে আসে। এসে বলে, তুমি ঠিক বলেছিলে, ওই মেয়েটা ভালো না। আমি তোমাকে ছাড়া আর কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। তখনও জানতাম আমার শেষ পরিণতি কি হতে চলেছে। সেদিন রাতে খাওয়ার পর আমি বিছানায় শুয়ে হঠাৎ আমার বুকে জ্বালা শুরু হয়। তারপর সব শেষ। আমাকে খাবারে বিষ মিশিয়ে আমায় মেরে ফেললো ওই জানোয়ারটা। তারপর আমার লাশ এই ঘরে পুঁতে দেয় এসে। আবার চারিদিক চুপ। আমি জিজ্ঞাসা করি, তারপর? সব পুরুষই এক। আমি পুরুষদের একদম সহ্য করতে পারি না। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না আমি। দেখুন, সব পুরুষ সমান নয়। একজনের জন্যই কেন সবার ক্ষতি করবেন? আমি কাউকে ছাড়বো না। কিন্তু আজ আপনাকে দেখলাম, মনে হলো আপনি তাদের মতন নন। কিন্তু আমিও তো একজন পুরুষ। কিভাবে বুঝলেন আমি তাদের মতো নই? আমি অনেক কিছুই বুঝতে পারি। যাই হোক, আজ আমি আসি, পরে দেখা হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তারপর থেকে 3 দিন কেটে গেল, তার আর দেখা নেই। আমি প্রতিদিন তার অপেক্ষায় থাকি, সে কিন্তু আর আসে না। আমি না খাওয়া ভুলে গেছি, শুধু রাতের অপেক্ষায় বসে থাকি। আমি কি পাগল হয়ে যাচ্ছি? জানি না। আমি কিছু চিন্তা ভাবনা করতে পারছি না। আমার চিন্তা ভাবনা লোপ পেতে বসেছে। আমার পরিণতিও কি অন্য সবার মতো হবে? জ্যান্ত মানুষ হয়ে আমি কি আর বাড়ি থেকে বেরোতে পারবো না? গঙ্গার এই বাড়িতে মোহময়ীর হাতেও কি আমার মৃত্যু হবে? জানি না।